আকাশ আর প্রিয়ার বাসর সাজানোর জন্য আনা ডেকোরেশনের লোকজন সবই বিদে হয়েছে মিনিট 5 হলো। ঘড়ির কাঁটা টিকটিক করছে রাত্রি 10টা 18-তে। আকাশদের অফিসের স্টাফরা হাতে গোনা কয়েকজন ছিল, তারা ডিনার করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছে ইতিমধ্যে। আপাতত বাড়ির মেয়েরা প্রিয়াকে নিয়ে গিয়েছে আকাশের ঘরে। আকাশ তার ভাই বন্ধুদের সাথে বসার ঘরে বসা, তবে মোটেও কোনো খোশ গল্প হচ্ছে না। এমন মুহূর্তে কোনো এক অতি গুরুত্বপূর্ণ বিদেশি ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্সে ব্যস্ত তারা সকলে। এতক্ষণ অয়ন প্রেজেন্টেশন দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশের এই প্রেজেন্টেশন রাখি পাকেই রেডি করে রেখেছিল। আকাশ যথারীতি তার গুরুগম্ভীর মুখে দিতে বসল ভাষণ, তবে মন দিতে পারছে না কিছুতে। লজ্জাবতী লতার মতো লতিয়ে যাওয়া সদ্য বিয়ে করা বউয়ের মুখটা ভেসে উঠছে মানুষপটে। মহা বিরক্ত লাগছে সামনের ল্যাপটপের অপর পাশে বসা লোকটাকে। ইচ্ছে করছে 2-4টে ধমক দিয়ে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করতে। কপালে 2-4টে গাঢ় ভাঁজ ফেলে শুকনো মুখে আকাশে দেওয়া প্রেজেন্টেশন দেখছে বাকিরা। এরই মধ্যে বারবার ঘটে যাচ্ছে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভুল স্পিচ দিয়ে ফেলছে আকাশ, যা তার জীবনে আজ পর্যন্ত ঘটেনি কখনো। কারো বুঝতে বাকি নেই চৌধুরীদের ছোট সাহেবের মন আপাতত কোথায় আছে। অবশ্য মন এসব যন্ত্রপাতি ব্যবসার ক্যাচ ক্যাচ এখন থাকবেই বা কী করে। ব্যাচেলার থেকে বিবাহিত পুরুষ হয়েছে ঘণ্টাখানিক গেল, এখন গিয়ে বউকে বুকে জড়িয়ে আদর করার সময়। তা না করে কোন পুরুষের ভালো লাগবে এসব। আকাশ গম্ভীর মুখে স্পিচ দিয়ে যাচ্ছে, আর ক্ষণে ক্ষণে অগ্নিদৃষ্টি দিয়ে দিচ্ছে রাকিবদের দিকে। বন্ধুত্বের সব কয়টার মুখ চুপসে আছে ততবার। তাদের কি দোষ? বিয়ে করছে সে, মিটিংও তারই কোম্পানি, ক্লায়েন্টকেও খাস সেই বানিয়েছে। এখন হুট করে সেই মাথায় উঠে বসে থাকা ক্লায়েন্টের বাজ বিচার না করে আকাশ বাসরাতে মিটিং ডেকে নেবে, তাতে ওদের করণীয় কি? আকাশ গোটা ঘরের বেশিরভাগ আসবাবপত্র কালো ধরনের। গোটা ঘরটা আদতে রংচঙহীন। অন্ধকার লাগে দিনের বেলাতে, লাগারই কথা। প্রিয়ার লাল শাড়ি বিয়ে করার সময় এক আকাশ সমস্যক, তবে আজ ইচ্ছে করে পড়েনি সে। এরপর মা বাবা আসলে যখন ধুমধাম বিয়ে দেওয়া হবে তখন পরবে লাল শাড়ি। তবে আজকের শাড়িটা ভীষণ পছন্দের। প্রিয়া আর আকাশের পোশাকের সাথে মিল রেখে গোটা ঘরে হালকা গোলাপি আর সফেদ রঙের গোলাপে সাজানো। প্রিয়া আপাতত সে ফুলের বিছানার দিকে শুকনো মুখে তাকিয়েছে। বসে আছে কালো রঙের একটা কাউচের উপর। বিছানার উপরে রাকা আর রিমি মিলে ফুল ছড়াতে ব্যস্ত। শিয়া এসে পাশে বসতে প্রিয়া বোনের দিকে তাকে ভয়ার্তকাণ্ড বলল, মা বাবাকে একটাবার জানালে হতো না আপু? শিয়া বুঝে বনের ব্যাকুলতা। একই কথা প্রিয়া আজ দিনে শতবার বলছে, কিন্তু ইচ্ছে করেই জানাতে চাচ্ছে না শিয়া। তার কারণে আছে বই কি। বাবা মা দূরে থাকলে সন্তানদের জন্য চিন্তা, এমনকি মরিয়া হয়ে থাকে তারা। প্রিয়া হুট করে বিয়ের কথা শুনলে আগে উঠবে কি এমন হলো যার কারণে এভাবে বিয়ে করতে হলো, এটাই ভাবা। প্রশ্নটা মাথায় আসবে, কারণ যেখানে দুই পরিবার মিলে ঠিক করা হলো 2 বছরের মাথায় আকাশ প্রিয়ার বিয়ের বিষয়টা, সেখানে তাদের বাবা মা চলে যেতেই না যেতে এমন বিয়ে করে নিল। নিলয়ের কথা উঠবে, নিলয়ের রিয়ানের সাথে মিলে তার করা অসভ্যতামির কথা উঠবে। তার পরিপ্রেক্ষিতে হয়তো বা আকাশের সাথে বিয়েটা রাগ করবেন না তারা, তবে চিন্তায় চুপসে যাবে একেবারে। তাছাড়া আদরের মেয়েকে এভাবে বিয়ে হওয়াটা কষ্টকর হবে তাদের পক্ষে মানা যায়? বুক অব্দি টেনে রাখা দোপাট্টাখানা মাথার উপর তুলে রাখলো। পরীর বাচ্চার মতো বসে আছে মেয়েটা। গোলাপি রঙের ফর্সা মুখখানা হুবহু পরীর মতো লাগছে। সে বোনের মাথায় হাত রাখলো ভীষণ নরম স্বরে বলল, বোঝালাম তো প্রিয়, আর কত ভয় পাচ্ছিস কেন? এমন তো না যে পালিয়ে বিয়ে বা কারো মতো নেই, একদমই সেরকম কিছু নয়। দু পরিবার জানে, মেনেও বসে আছে। হতো বিয়ে বছর 2 পর। পরিস্থিতি এমন হচ্ছে, তোরা এখানে নর্মাল লাইফ লিড কর, পরবর্তীতে ধুমধাম করে সবাইকে জানিয়ে সব হবে। বাবাও ডিসঅ্যাপয়েন্টেড হবে না। প্রিয়া ছলছল চোখে বসে রয়। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, সেসব না হয় হবে পূরণ। তাই বলে বাবা মাকে ছাড়া এভাবে বিয়ে করতে পারলো, এমনকি জানতেও পারলো না। অবশ্য না জানার পিছনে সঠিক যুক্তি আছে, তবু মনে ভীষণ অশান্তি লাগছে। সে আরও বেশ সময় নিয়ে বোঝালো বোনকে, এখনকার কাজ সব শেষ,
দেওয়াল ঘড়িতে সময় দেখলো সকালে। আকাশ এখনো আসছে না কেন? অযথা চিন্তাগুলো ঝেড়ে ফেলো। একটু পর কি হতে চলছে সেটা নিয়ে ভাবো। তুষির কথায় এতক্ষণে ঘোর কাটলো পিয়ের। চট করে চোখ গিয়ে ঠেকলো ফুলের রাজ্যে। ধক করে উঠল বুকটা। এতক্ষণ তো মাথা থেকে বেরিয়েই গিয়েছিল তার বিয়ে হয়েছে বাসর রাধার। প্রিয়া আতঙ্কিত মুখখানি তাকিয়ে ঘরের ভিতরে অট্টহাসিতে ফাটল সকলে। ভয় পেয়ে লাভ নয় প্রিয়, আকাশ আজ ছাড়ছে না তোকে। যা ঘা খেয়েছে বেচারা গতকাল, আজকে তো সারা রাত করেই ফেললো যে ক্ষত সারতে। বেচারাকে শাস্তি দিয়ে একটু ক্ষতটা মুছতে দিও একটু। যদিও তোমার গায়ে একটু ক্ষত তো হবেই তাতে। রাখার বাঁকা কথায় প্রিয়ার মুখের অবস্থা শোচনীয়। ততক্ষণে সে চোখ রাঙল সবাইকে। মেয়েটা এমনিতে বয়স কম, তার উপরে এমন হুটহাট বিয়েটা হয়ে গেল। এরকম ভয় দেখানোর মানে হয়? সে কিছু বলার আগে তুষি এসে বসলো প্রিয়ার পাশে। প্রিয়ার নরম হাতটা ধরল, শান্ত ও চাপা কণ্ঠে বলল, শরীর ঠিক আছে তোমার? শরীর তো ঠিক আছে। রাকা তুষি আর শিয়ার মধ্যে চোখাচোখি হলো। বড় বোন তারা, তবুও লজ্জা পেয়ে হবে বা কি? কেই বা আছে তাছাড়া? রিমি আর সৌমি ওদিকে বিছানায় হেলান দিয়ে দাঁড়ানো। সে বোনের দিকে মিহি গলা বলল, তোর পিরিয়ডের ডেট ছিল আমি যতদূর না জানি। না মানে সেটা কি? প্রশ্নটা হুট করে করায় তখন বুঝতে পারেনি প্রিয়া, তবে বোঝামাত্র লজ্জা পড়ল। মাথা নাড়ল ধীরে সুস্থে। মৃদু কণ্ঠে বলল, গত রাতে ঠিক হয়েছে। ঠোঁট টিপে হাসলো সকলে। নিশ্চিত হলো যেন। শিয়া ইশারা করলো রাখা তুষির দিকে। সে বলল, মেয়েটা বেশি অপ্রস্তুত হতে পারে। তুষি নরম কণ্ঠে বলল, ভয় পাওয়ার কিছু নেই। তোমার থেকে কত ছোট মেয়েদের বিয়ে হয়। ওপাশ থেকে আচমকা রিমি বসলো। সায়মার কথা মনে নেই তো তোর প্রিয়া? আমাদের স্কুলের ব্যাচমেট, 7-এ বিয়ে হয়েছিল ওর, মনে আছে? ওর তো গত মাসে সেকেন্ড বেবিটা হলো। হেসে ফেললো সকলে রিমির কথায়। প্রিয়া ঠোঁট কামড়ে বসে রইল। তুষি পুনরায় বলা শুরু করলো, এটা ঠিক, বয়স তোমার কম, বাচ্চা কিন্তু 18। একদম বাচ্চা নও কিন্তু। মন প্রস্তুত রাখো, ভয় পাওয়ার কিছু নেই। বিয়ে হলে সব নারীর জীবনে এ রাতগুলো সে। বিয়ে একবার হয়ে গেছে, সামনে গোটা জীবনটা স্বামীর আদর সহ্য করতে হবে, এবং সে আদর আমরণ পাও এই দোয়া করি। ওদিকে ছলছল করে উঠল সৌমির চোখ জোড়া। বিয়ে, সংসার, স্বামী, সন্তান, এসব আদৌ তার কপালে আছে কিনা কে জানে। এমন সুখের জীবন তার হবে কিনা খোদা ছাড়া কেউ জানে না। রাখা তুষি মিলে বেশ সময় নিয়ে ভালো মতো বুঝিয়ে দিল প্রিয়াকে। মেয়েটার বয়স আন্দাজ যে জ্ঞান এসব বিষয়ে বেশ কম। এত গভীরে সম্পর্ক আন্দাজ করতে দিতে গিয়ে মেয়েটা শিউরে উঠেছে বারংবার। চোখ বড় বড় করে গিলল সব কথা। গোটা ঘরের ফুলের ঘ্রাণ থেকে আকাশের শরীরে পুরুষারের ঘ্রাণটার অস্তিত্ব বেশি টের পাচ্ছে প্রিয়া। রাখারা যখন থামলো, প্রিয়া মাথা ঝাঁকিয়ে হুট করে বাচ্চাদের মতো করে বলেই ফেলো, 2 বছর অপেক্ষা করতে বললে হয় না? মানে এই বিয়ে পর্যন্ত। গর্ভবতী সকালে হাসবে নাকি কাঁদবে বুঝতে পেল না। তুষি বাঁকা কণ্ঠে বলল, সে তুমি এখন না চাইতে পারো, তবে আকাশ সামনে এলে এই চাওয়াটা স্থির থাকতে পারবে না। লজ্জায় লাল হচ্ছে প্রিয়া। ডাকাও একই ইশারে বলল, অবশ্য তুমি পারলে আমার মনে হয় আকাশের দ্বারা এতদিন অপেক্ষা করা সম্ভব। প্রিয়া দু হাতের দোপাট্টার অংশ খামচে ধরছে বারবার। শিয়া বোনের হাতের উপর হাত রেখে বলল, সব নিয়ম মেনে, ধর্মীয় বলিস বা আইন, বিয়ে হয়ে গেছে, স্বামী সামলানোর বয়সও হয়েছে, কেন ছেলেটাকে কষ্ট দিবি? সবার কথায় চুপসে গেল প্রিয়া। আদতে লজ্জা আর ভয়ে মিশ্রিত সে অনুভূতি, সেটা কেমন একটা দম বন্ধ করে দিচ্ছে। এতক্ষণ ধরে বলা রাকা তুষির এসব ব্যাখ্যাগুলো কানে বাজছে, আর তখনই লজ্জায় পড়ে যাচ্ছে। এতদিন সময় অসময়ে আকাশকে বিরক্ত করলো, আজ হারিম হয়ে আসছে। আকাশ আসছে না কেন বলো তো? 11টা পার হলো, বউ লাগবে না নাকি? তুষির কথায় রিমি ছুটলো খবর নিতে। খানিক বাদে এসে খবর দিল নিচে মিটিংয়ে ব্যস্ত। ওদিকে অফিসের মিটিং শেষ হওয়া মাত্র শোনা গেল আকাশের কর্কশ কণ্ঠ। রাকিবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, এত বড় প্রেজেন্টেশন বানিয়েছিস কোন বুদ্ধিতে? রাকিব অসহায় চোখে তাকালো একবার অয়ন একবার রাতুলের দিকে। আকাশ নিজে বানালো, এর থেকে ডাবল বড় হয় সেটা। তাছাড়া এত কষ্ট করে রাত জেগে জেগে বানিয়েছে, কমিয়ে দিল কাজটা। বেটা অকৃতজ্ঞ। ভাই বড় কোথায়? এর থেকে বড় তুই বানাস মনে আছে? অসহ্য সব কিছু। আকাশের রাগ দেখে হাসি পেল আচমকা সকলে। রাতুল ফিচেল গলা বলল, তোকে সহ্য
করার জন্য তোর সদ্য বিবাহিত পুষ্প তোর বেডের উপর সাজিয়ে রাখা হচ্ছে, দৌড় দে। আকাশ ভুরুজোড়া কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে ছুড়ল রাতুলের দিকে। রাতুল হো হো করে হাসতে হাসতে বলল, ভোর হয়ে গেল, বাসর কখন করবি, ঘরে যা। আকাশ টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে দোতলার করিডোরে থেকে ডাক শোনা গেল তুষির। আকাশকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, বউ কি লাগবে না তোর আকাশ? না হলে মেয়েটা ঘুমাবে, এমনিতে বলেছিল বাসর 2 বছর পর হলে কেমন হয়। এখন তোর অনীহা দেখে মনে হচ্ছে মেয়েটাকে নিজের ঘরে পাঠিয়ে দেয়। কি আশ্চর্য, এত ঝাঁকি বইয়ে এতদিনে বিয়েটা করতে বলো। ব্যাগ কেলে মেয়ে, কোন হুসে বাসর 2 বছর পর করতে চায়, মাথায় ঢুকলো না আকাশের। আকাশ কাঁধ জড়িয়ে ধরে রেদওয়ান চাপা গলা বলল, দোস্ত, বাসর ঘরে বাতি নেভাবে কি? আমি বলি কি দরকার নেই, তোর ঘরে এমনি যে অন্ধকার, বাতি নেভালে বাচ্চা মেয়েটা প্রথম রাতের জন্য অন্তত তাকে তোর মতো ছেড়ে দিতে বায়না করতে পারে, তখন আর এক ফ্যাসাদ। আকাশ মহাবিরক্ত। ওপরের দিকে হাঁটা ধরতে পেছন থেকে বজ্জাতগুলো এক একটা গা জ্বালিয়ে দেওয়া বক্তব্য কানে বাজতে লাগলো। খেয়াল করলো পিছনে পিছনে আসছে শয়তানগুলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপর উঠতে তার গলার স্বর রাখা তুষিদের গলার স্বর পাওয়া গেল। উচ্চস্বরে হাসিস তামাশা হচ্ছে কিছু একটা নিয়ে। আকাশ খুক খুক করে কাশলো। ভিতরে সবাই নড়েচড়ে উঠল। শব্দ থামল। আকাশের অস্তিত্ব বুঝে নিতে বিলম্ব হলো না কারোই। ঘরের সাদা আলোয় নিভিয়ে ডিম লাইট জ্বালা হচ্ছে। গোলাপি নিয়নের বাতি গোটা ঘর চকমক চকমক করছে। ফুলের রাজ্যে লাজরাঙা হয়ে বসে আছে আকাশে এহনাজের ফুলটা। পাতলা দোপাট্টার ভিতর থেকে ব্যস্ত ভয়ার্ত দৃষ্টি এলোমেলো দৃষ্টি ফেলছে। রাকা, তুষি, পিয়ারা আরেক দফা কানে কানে কিছু একটা বলে এক এক করে এগিয়ে গেল দরজার দিকে। আকাশ এসে দাঁড়িয়েছে। দরজার বাইরে দাঁড়ানো, তার পেছনে দুষ্টু চোখ মুখে দাঁড়িয়ে আছে বাকি বিচ্ছুগুলো। ঠোঁট টিপে হাসল সকলে। তুষি হতাশ কণ্ঠে বলল, তোর বউ বলেছিল সবাইকে জানিয়ে বিয়েটা না হলে, একসাথে থাকার যে বিষয়টা, ওটা তো বোধহয় এখনই চাচ্ছে না। হুট করে বিয়েটা হলো তো, একটু সময় লাগবে না বল? বারবার একই কথা কেন শোনানো হচ্ছে তাকে? আজকে বিয়ের বায়নাটা কার ধরা, ওরই তো। আর এখন এসে বলছে এখন চাচ্ছে না। তুষিদের ফাজলামি বাকি সবার মাথায় ঢুকলো। এখন হাই টাইমে স্বয়ং আকাশে আহনাজ চৌধুরীর মাথায় ঢুকলো না। এত রাত হয়ে যাওয়ায় এমনিতেই ডিস্টার্ব হয়েছে, এখন এসে শোনে বউ বাসর করতে চাচ্ছে না, সেটা কেমন লাগে? ভিতরের বিছানার উপর রসগোল্লার মতো চোখ করে দরজার এদিকে তাকিয়েছে প্রিয়া। সে কখন বলল আলাদা থাকতে চায়, তখন বলল ভয় করছিল। এরা বানিয়ে বানিয়ে গোটা পাঠ্যসূচির মতো বর্ণনা দিছে। আকাশ বিরক্ত মুখখানা দেখে শব্দ করে হেসে ফেলল সকলে। রাকা আকাশের বাহুতে আলতো থাপ্পড় বসে ফিসফিস করে বলল, তোর বউয়ের বয়স কম হতে পারে, বেচারি তোর জন্য চিন্তাছে, দেখলি না না ও হারিয়ে যাওয়ার তোর যা অবস্থা হয়েছিল, সেই অবস্থা দেখে বেচারি কেঁদে কেটে বিয়ে করেই ফেললো তোকে। কষ্ট নিবারণের জন্যই তো বল, চাপ নিস না, যা ভিতরে যা। আকাশ বিরক্ত হলো, চূড়ান্ত বিরক্ত। বন্ধুগুলোর সবগুলো হাত ধুয়ে পড়ে আছে তার পিছনে। এদিকে তার রুহু আত্মা গোটাটা ছটফট করছে ঘরের ভিতরে যাওয়ার জন্য। আর সময় নষ্ট করলো না কেউ। একে একে সরে দাঁড়িয়ে আকাশকে ভিতরে যেতে দিল। আকাশ এই যাত্রায় নিজের ঘরে প্রবেশ করল। আবছা গোলাপি আলোয় বিছানার উপর বসে থাকা এক ফুলবরীর নজরে আসলো তার। মৃদু হেসে রুমের দরজা খট করে লাগানো শব্দে প্রিয়া এই যাত্রায় কেঁপে উঠল। আকাশের ঘরে এসেছে টের পেতে অদ্ভুত শিহরণ গেল গোটা শরীরে। তবে এই লাজুক ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা তেলাপোকা কোথা থেকে উড়ে এসে তার কোলের উপর পড়ল। আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল প্রিয়া। হুট করে অন্ধকার ঘরে তার কোলের উপর কী পড়ল সেটা স্পষ্ট বোঝা গেল না, তবে প্রাণীটা আকার দেখে দক্ষ মন বুঝে নিল এটা তেলাপোকা। আকাশ সবে দরজা আটকে ঘুরে তাকিয়েছে। প্রিয়া এই চিৎকার কি তাকে দেখে? প্রিয়া নড়ছে না, তবে চাপা আওয়াজ শোনা যাচ্ছে। আকাশ হুড়মুড়িয়ে এগিয়ে গেল সেদিকে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কী হচ্ছে, সরান। মেয়েটা দুহাত বিছানার চাদর খামচে পাথর হয়ে আছে, আর কিছু একটা বলছে ক্রমাগত। আকাশ বুঝতে পারল না মেয়েটা কিসের কথা বলছে, কি সরাতে বলছে, নাকি সত্যি বলছে তাকে। মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো আকাশের। সত্যি মেয়েটা আজকে আবার বায়না না করে বসে। 2 বছর কথাটা ভাবতে মাথায় চক্কর কাটলো আকাশের। আকাশ কিছু বলতে প্রিয়ার কাছে এগোতে আবার আঙ্গুল তুলে কিছু একটা বলল প্রিয়া।
আকাশ দাঁড়িয়ে বলল, মেয়েটা এভাবে তাকে না চাইলে জোর তো সে করতে পারবে না। আকাশ পিছিয়ে দাঁড়াতে প্রিয়া হাউতাশ করে উঠল। এবারে ভাগ্যক্রমে কণ্ঠ স্পষ্ট শোনা গেল, তেলাপোকা সরান, তেলাপোকা। আকাশ প্রিয়ার হাতের ইশারা লক্ষ্য করে শাড়ির দিকে তাকাতে চোখে পড়ল কালো কিছু একটা। ড্রিম লাইটের মৃদু হলে একটু নিচু হতে বুঝলো এটা আদতে তেলাপোকা। হাত দিয়ে সরাতে গিয়ে টের পেল সেটা একটা প্লাস্টিকের তেলাপোকা। দীর্ঘশ্বাস ফেলল আকাশ। হতাশ সে বউটার উপর হবে নাকি বজ্জাত বন্ধুগুলোর হবে টের পাচ্ছে না। আকাশ প্রিয়ের দিকে তাকিয়ে শান্ত করে বলে, তাকাও, প্লাস্টিক ছিল ওটা, নট রিয়েল। শব্দ করে হেসে ফেলল রাতুলরা। অয়না শিয়া খানিক দূরে করিডোরের রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। রাতুল রিমিরা দরজার ওপারে একদম সাথে লেগেছে। ভয় পেয়েও মেয়েটা লাফিয়ে আকাশকে বুকে পড়ছে কিনা সেটা বুঝবে কী করে? রাকিবের কথায় রেদওয়ান দাঁত খিচে বলল, বউকে বুকে চড়াতে চৌধুরীর ওরকম ছলনার দরকার নেই। ব্যাটার রূপে বউ লাফিয়ে আসবে। ছি ভাই, আমার বোনও। সে নাক সিটকানোতে দাঁতে জিভ কাটল রেদওয়ান। বন্দুকের লেগ পুলিং করতে ভুলেই গেছিল পিয়ার যে শিয়া বোন। ওদের সিরিয়াসলি আলোচনার ভাটি বলল রাতুলের চাপা খরচ। হ্যাট বেটা, দাঁড়া, চৌধুরী সাহেবকে খেপাতে দে। প্রিয়া টের পেল না প্লাস্টিকের তেলাপোকাটা ঘরে আসলো কী করে। আসলো তার সোজা কোলে। আকাশ ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। বউটাকে ব্যস্ত, ভাবুক চোখ তাকিয়ে আছে ওদিকে মেঝের ফেলে রাখা তেলাপোকার দিকে। গোটা রাত কি তেলাপোকা নিয়ে ভাবতে ভাবতে কাটাবে? বাহ! তখনই বাইরে থেকে খিক খিক শব্দ পাওয়া গেল। দরজার কাছ থেকে সাপসে শব্দ, ফিসফিসানি চাপা আওয়াজ। তবে প্রায় সঙ্গে সঙ্গে আকাশ আর প্রিয়াকে হতভম্ব করে দিয়ে আচমকা বাইরে থেকে রাতুলের তেসরা কণ্ঠস্বর শুনতে গাওয়া গেল। হেরে গলায় গেয়ে উঠল, তোমার এত কথা বলার পরও একই করিলা। তোমার হাতে ধরি, পায়ে ধরি ও প্রাণের কালা। আর দিও না গো জ্বালা, আর খেইল না গো খেলা। তার প্রায় সাথে সাথে শোনা গেল রাকিব আর রেদওয়ানের কণ্ঠ। ওই বজ্জাত দুটো রাতুলের সাথে সুর তুলল, তোমায় পাইছি যখন আজ নিশীথে আমি একেলা, ছাড়ব না গো পরাণের মধুবালা। তুমি বাসর ঘরে আমারে দিও না জ্বালাইয়া, তুমি খেইল না গো এমন করে প্রেমেরলি খেলা। গানের শব্দগুলো এত জোরে জোরে উচ্চারণ হচ্ছে প্রিয়া এক নিমেষে ভুলে গেল বাকি সব। চট করে তাকালো আকাশের দিকে। আকাশ রাগ করছে না বন্ধুদের গানে, বরং মুখের হতাশার ভাব কেটে কেমন হাসি হাসি ভাব এনেছে। হাতের ফোনটা ওদিকে টেবিলের উপর রেখে আকাশ এসে বসলো বিছানায়। ততক্ষণে দ্রুত মানব হৃদয় উথাল পাথাল চরম পৌঁছে গেছে। বউয়ের মুখটা দর্শন কি মিলবে? রাত 12টা বাজতে চলল। প্রিয়া প্রতিউত্তর করতে পারল না। সেই স্বভাবসুলভভাবে আকাশের কণ্ঠস্বর পরিবর্তন হচ্ছে। আকাশ আর অপেক্ষা করল না প্রিয়ার উত্তরে। মাথায় দোপাট্টাটা আলতো হাতে সরিয়ে দিল। ঘোমটার আড়ালে এক বুক লজ্জা মেখে ঠোঁট কামড়ে চোখ বুজে বসে আছে প্রিয়া। আকাশ ঠোঁট কামড়ে হাসল। দূরত্ব ঘোচালো আরও খানিকটা। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কর্ণগোচর হচ্ছে দুজনের। পাখি, এ ডাকে কী আছে জানা নেই প্রিয়ার। আকাশ এমন মাদকতা মিশ্রিত কণ্ঠস্বর, সাথে এমন আদুরে ডাক। শীতল স্রোত বয়ে গেল প্রিয়ার মেরুদণ্ড বয়ে। পাখি, তাকাবেন না? তাকাচ্ছ না কেন? আগে না হয় পরপুরুষের দৃষ্টি মনে করে দৃষ্টি মেলাতে লজ্জা পেত, আজ তো তা নয়। প্রিয়া ঠোঁট কামড়ে হাসল। আকাশের তীক্ষ্ণ চোখে পড়ল সেটা। বউ, হালাল করে নিলাম, কিন্তু সব লজ্জার অবসান আমার হাতে হোক আজ রাতে। প্রিয়া ধীরে ধীরে চোখ তুলল, যদিও আকাশের চোখে চোখ রাখতে সে বরাবরই কাঁচা। হৃৎপিণ্ড থমকায় তার ওই দৃষ্টিতে। আকাশের পরনে পাঞ্জাবি, রংটা ঠিক কোনটা ধরতে পারল না, এমন আবছায়ালে। লোকটা ঘেঁষে বসে আছে তার। কড়া পারফিউমের ঘ্রাণ ভুরি ভুরি করে ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। মাতাল লাগছে প্রিয়ার নিজেকে। আকাশ প্রিয়ার চিবুকে আঙুল ঠেকিয়ে উঁচুলো চাঁদপানা মুখটা। তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি। পাতলা ঠোঁটজোড়া কামড়ে ধরছে বারবার। আকাশ শুকনো ঢোক গেল। কোনো এক নির্জন রাতে অন্ধকারে যেন গিলে খাচ্ছে তাকে। সামনের ওই নারীটা ছাড়া দৃষ্টিগোচর হচ্ছে না কোনো কিছুতে। আকাশ পুনরায় নিজেকে মাদক মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল সহধর্মিণীকে। পাখি, ভালোবাসি, এক আকাশ সমান ভালোবাসি। তোমাকে নিজের করে পারার খুশি পৃথিবীর কোনো কিছুর সাথে পরিমাপ করা সম্ভব নয়। আকাশের মুখে ভালোবাসি শব্দটা বরাবর আবেগপ্রবণ হয়ে পড়ে প্রিয়া। আজও তার ব্যতিক্রম হল না। এরকম পরিস্থিতিতে একমাত্র নজর মেলাতে
পারে তার ব্যক্তিগত পুরুষটার সাথে। আমি আপনার স্ত্রী, আজকের পর কোনো পাপ নেই আমাদের মধ্যে, কোনো দূরত্বের ভয় নেই। আকাশ প্রিয়ার নরম কোমল গালে নিজের খসখসে হাতটা গলিয়ে দিয়ে টেনে এনে চুমু খেলো শীতল ললাটে। তবে আকাশের তপ্ত স্পর্শ জানান দিল জ্বরে গা পুড়ে যাচ্ছে আকাশে। প্রিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, জ্বর তো আপনার। ও কিছু না। ও কিছু না মানে? প্রিয়া কথা শেষ করতে পারল না। আকাশ করতে দিল না। কোনো সতর্কতা ছাড়া ঠোঁট গুজলে প্রিয়ার পাতলা ঝাঁকুনি দিয়ে উঠল মেয়েটার গোটা শরীর। আনমনে ডান হাত উঠে গেল আকাশের বুকের কাছের পাঞ্জাবি অংশে, খামচে ধরল সেখানে। স্পর্শটা আজ বড্ড অবাধ্য, বড্ড কাতর। আকাশের ছোঁয়া পেতে হঠাৎ অন্যরকম লাগলো প্রিয়াকে। প্রেমিক পুরুষ থেকে বৈধ পুরুষ এখন অন্যরকম লাগবে এই স্পর্শ, এটাই স্বাভাবিক। আকাশের স্পর্শে ভীষণ আদরে যেন কত রকমের চাওয়া পাওয়া একত্রিত হচ্ছে। নরম আদরে আদরে দলিত মথিত হচ্ছে অষ্টাদশের পাতলা অষ্টজন। আবেশে চোখ বুজে সে আদুরে অনুভবে ব্যস্ত প্রিয়া। আকাশ ছাড়ল না বেশ সময় নিয়ে। কামুক দৃষ্টি স্থির করল স্ত্রীর ভেজা ঠোঁট জোড়া দিকে। কীভাবেই না টানছে সেটা থেকে। আকাশ নিজে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করলে সে চুম্বকের মতো হাঁটতে থাকা জায়গাটুকু। হাঁচকি স্বরে বলল, তোমার এই ঠোঁট জোড়া কঠিনভাবে টানছে আমাকে পাখি। প্রিয়া হাঁপাচ্ছে, চোখ বুজে আছে। নিঃশ্বাসের ঘন হয়েছে এর মধ্যে। আকাশের চাওয়া আজ কোনো দিকে মন নেবে তা বুঝতে দেরি হওয়ার কথা নেই। আকাশ আরেক দফা ঠোঁটে ঠোঁট মিললে অনুভব করলো প্রিয়ার হাতে মৃদু ধাক্কা। তার বুক ঠেলে সরাতে যাচ্ছে। আকাশ চট করে সরে গেল। প্রিয়া রক্তিম মুখখানা তাকিয়ে শীতল গলে জিজ্ঞেস করলো, সরিয়ে দিচ্ছ কেন পাখি? আকাশ খানিকটা চুপ করে প্রিয়ার উত্তর অপেক্ষা করলো। পুনরায় হালকা স্বর বলল, বাই এনি চান্স এই মুহূর্তে তুমি আমার কাছে 2 বছর সময় চেয়ে বসবে না তো? প্রিয়া চমক খেলো যেন। আকাশ ওই কথা ধরে এখনো বসে আছে। বেচারা বেশ সিরিয়াসভাবে নিয়েছে কথাটা। এমন বুঝতে অসুবিধা হলো না কেন এত নরম আদর শুরু করতে। প্রিয়ার রেসপন্স বুঝতে চাইছে। আকাশ স্থির প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে প্রিয়ার দিকে। সত্যি তার মাথায় ঘুরপাক খাচ্ছে প্রিয়াতে কোনোভাবে কি প্রস্তুত নয়। আকাশের মুখের অবস্থা দেখে আচমকা একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল প্রিয়ার। মিহি কণ্ঠে বলল, যদি চাই। আকাশের মুখে এবার দেখার মতো। বুকের বাঁ পাশে তোলপাড় নিয়ে যেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেখানে মেয়েটা এত ভোকাচ্ছে থাকে। আমায় মেরে ফেলতে চাও পাখি? আজকের রাতে এমন অলক্ষণের কথা বলো না। ভীষণ কাতর শোনালো আকাশের কণ্ঠস্বর। প্রিয়া হাসি চেপে বলল, শুয়ে পড়ুন। জ্বর আপনার শরীরে, রেস্ট দরকার। এ জ্বর সে জ্বর নয় জ্বর পাখি, ছুঁয়ে দেখো একটাবার। এ জ্বর তোমাকে বউ হিসেবে কবুলের পর উঠছে। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ছুঁয়ে দেওয়ার কামনা বসানো উঠছে। পাখি, আজ রাতে মানা করবে? করো না কেমন, মরে যাব। ছুঁই একটু। আকাশের এই নিঃশব্দ বলা ব্যাকুল আবেদনে নারীত্ব জেগে উঠল মেয়েটার। শ্বাস আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। হা করে নিঃশ্বাস নিতে হলো এবার। আকাশ কামুক চোখে তাকিয়ে নিজের ভুরুজোড়া তুলে প্রশ্ন করলো, একটু? আকাশ এক টানে নিজের পাঞ্জাবিটা খুলে ফেললো। এগিয়ে ঝুঁকে এলো প্রিয়ার দিকে। হাসকি স্বরে বলল, ওই আর কি, ফার্স্ট নাইট যেহেতু একটু নয় বেশি ছুঁয়ে দিই। প্রিয়া এমন আবদারে মানা করবে, করতে পারে না আদৌ। স্ত্রীর চোখের ভাষা না বোঝার কিছুই নেই। প্রিয়া বুঝে নিল যা বোঝার। এক ধাক্কায় প্রিয়া কে নিয়ে গা এলিয়ে দিল নরম বিছানায়। প্রিয়া মাথা আকাশের হাতের তালুতে। বালিশে মাথা ঠেকেনি এখনো। আকাশ হামলে পড়ল এবার। প্রথম রাতের মতো রয়ে সয়ে আদর করার ধৈর্য আর অবশিষ্ট নেই তাদের। খসখসে হাতের প্রিয়ার শাড়ির ভেদ করে আকাশ ব্যস্ত মধুর সন্ধানে মরিয়া। গভীর চুমুতে মধু আস্বাদনে ব্যস্ত। প্রিয়া নড়াচড়া করছে ঘন ঘন, শ্বাস নিতে মরিয়ে সে সময়টুকু অবধি তাকে দেওয়া হচ্ছে না। প্রিয়ার নড়াচড়ার মাত্রা বাড়তে আকাশের তীব্রতা আরও বাড়ল। কামড় বসে যে আবার ক্রমাগত নিজের পেটের ভিতরে টেনে নিয়ে নরম চুমু এঁকে পুষিয়ে দিচ্ছে। আকাশ ব্যস্ত। ঠোঁট এ যাত্রায় নেমে এলো মেয়েটার কণ্ঠদেশ। একে একে সরিয়ে ফেলালো কাঁধের উপর শাড়ির চুল। ব্যস্ত হাত চলল বুকের উপরে আবরণ সরাতে। প্রিয়া ভয়ার্ত চোখ খিচে সহ্য করতে ব্যস্ত আকাশের পাগলামি। চুমুর তীব্রতা আবেশে জ্ঞান হারানোর উপক্রম প্রিয়ার। শ্বাস জড়িয়ে আসছে তার। কামড়ে কামড়ে অতিষ্ঠ করে এক চুল সরাতে পারল না বোধহয়। উল্টো আকাশের ঠোঁট হাতের স্পর্শে জায়গা বদলে মরিয়া হলো। একে একে নারীর শরীরে অবশিষ্ট রইল না বাড়তি কোনো পরিধেয় কিছু। প্রিয়া দু হাতে শরীরে অবশিষ্ট রইল না বাড়তি কোনো পরিধেয়। প্রিয়া দু হাতে আকাশের ঘাড় পেঁচিয়ে ধরল। আকাশের
বুকের ভাঁজে এসে থামতে খামচে ধরল আকাশের পিঠ। নাড়িতে লুকায়িত ভাঁজে আদর আঁকতে ব্যস্ত আকাশ। পিয়া কাঁপছে থরথর করে, হৃৎপিণ্ড খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে যেন। পিয়া গোটা শরীর জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। গোঙানির শব্দে বাতাস ভারী হচ্ছে ঘরে। আকাশের দংশন মাত্রা আচানক বাড়তে পিয়া কেঁপে কেঁপে বলল, থামুন, মরে যাব তো। অবাধ্য নারীত্বের তীব্র আন্দোলনে শরীর ভর হাসছে পিয়ার। আকাশ তাকে সেরে সোজা হলো। শরীরের স্যান্ডো গেঞ্জিটা খুলে উন্মুক্ত হলো বলিষ্ঠ কারুকার্য আঁকা সুঠাম দেহ। হার্টবিট দ্রুততর হলো প্রিয়ার। আকাশের হাত ব্যস্তভাবে কোমরের নিচের দিকে বাটনে হাত দিতে চোখ বুজে ফেলল প্রিয়া। আকাশ ঠোঁট কামড়ে হাসলো। এলোমেলো ভঙ্গিতে বিছানায় নগ্ন শরীরে পড়েছে প্রিয়া। ফর্সা মুখটা লাল টকটকে, গোটা শরীরে ছোপ ছোপ দাগ। এতক্ষণ ধরে করা আকাশের আদর সেগুলো। আকাশ মুখ তুলল, জিভে ঠোঁট ভেজল, হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, ডোন্ট প্যানিক পাখি। ইফ ইউ গেটস টু রাফ, জাস্ট অ্যাটাচ মি, ওকে? বাধা দেবে না। আকাশ, আই ক্যান ফিল পাখি। আই থিঙ্ক ইউ আর রেডি নাও টু টেক মি। আকাশ, আমার ভয়। প্রিয়ার কথা শেষ হয় না। কয়েক সেকেন্ডের ব্যবধানে কিছু একটা অনুভব করলো প্রিয়া। না চাইতেও আবেদনময়ী চিৎকার বেরিয়ে আসলো গলা থেকে। শব্দটা জোরালো হয়, সাথে আকাশের আদর। ইটস ওকে পাখি, টেক ডিপ ব্রেথ। এমন অনুভূতি প্রিয়ার জন্য নতুন, সম্পূর্ণ নতুন, বিস্ময়কর বলা যায়। ভয় কেটে এক অনুভূতিরা ডানা ঝাপটাতে শুরু করে দিয়েছে এর মধ্যে। সময় গড়িয়ে যাচ্ছে। আকাশের ঘামমাক্ত শরীর হাঁপাতে হাঁপাতে মেয়েটার কানের কাছে মুখ নামিয়ে হাসকি সে বলল, শুড আই স্লো ডাউন পাখি? প্রিয়া দুহাতে 10টা নখে শক্তপোক্ত পিঠে প্রিয়ার নখ কঠিনভাবে বসে যাচ্ছে। আকাশের প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় সম্ভবত প্রিয়া নেই। আগুনে স্পর্শ পুড়িয়ে ফেলছে দুজনে। আকাশের ঘামে ভেজা মুখ, রাজ্যের মাদকতা পরিপূর্ণ কামুক চোখের অপলক দৃষ্টি প্রেয়সীর মুখে। শরীর দুর্বল হয়ে আসছে, লজ্জায় মরে যাচ্ছে প্রিয়া। তবে অনুভূতিগুলোকে ঠেলে সরাতে পারল না। প্রিয়া ঠোঁট কামড়ে দুদিকে মাথা নাড়ল। আকাশ সন্তুষ্ট হলো যেন। ভেজা ঠোঁট গুজে দিল মেয়েটার ঠোঁটে। সময় নিয়ে চুমু খেয়ে হাঁচকি সে বলল, সো রাফলি, ইটস ওকে দেন ক্রিম। কটেজের নিস্তব্ধ ঘর জুড়ে দুজন মানবের চাপা ঘন নিঃশ্বাস, শীতকালে গোঙানি আর ঘড়ির টিকটিকের শব্দ। বাইরে অবশ্য পাল্লা দিয়ে নানান জাতের পোকার ডাকাডাকির আওয়াজ। তবে এই চার দেওয়ালের ভিতর এই মুহূর্তে নিজেদের তৈরি করে নেওয়া অন্য দুনিয়া থাকা নরনারী, সেসব কানে তোলার সময় নেই। আজকের রাত এই প্রিয়ার জন্য ভীষণ দীর্ঘ। আকাশ দীর্ঘ করছে আদত। এই রাতের শুরুটা কখন ছিল আর শেষটা কখন হবে তা হাতড়ে পারছে না মেয়েটা। বিধ্বস্ত তনুদেহে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। হাত দুটো অসাড় হয়ে আকাশের পিঠ জড়িয়ে রাখা। আকাশের প্রলয়কারী রূপ যখন শান্ত হলো, তখন রাতের মধ্যভাগ কেটে ভোরবেলা গিয়ে ঠেকেছে সময়ের হিসেবে। দুটো ঘামার্ত মানবদেহ একে অপরকে আঁকড়ে ধরে পড়ে আছে ফুলের বিছানায়। প্রিয়া চোখ মেলে তাকাতে পারছে না। ঘন ঘন শ্বাস পড়ছে দুজনে। মিলে থাকা দেহের সংস্পর্শে একে অপরের স্পন্দন তীব্রভাবে অনুভব করছে। আকাশ খেয়াল করলো প্রিয়ার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। সময় নিয়ে উঠে বসলো। প্রিয়ার দিকে ঝুঁকে ভীষণ নরম কণ্ঠে ডাকলো, পাখি। প্রিয়া উত্তর দিল সাথে সাথে। ছোট্ট অস্ফুট স্বরে আওয়াজ বেরোলো, হুম। আকাশ কেন ডাকলো এই মুহূর্তটা তা সে নিজেও জানে না। কোথাও একটা অপরাধবোধ কাজ করছে হয়তোবা। মেয়েটার বয়স, নাজুক মন, শরীর, মন, মানসিকতা সবেতে নজর দেওয়া প্রয়োজন ছিল। মাথা থেকে বের হয়ে ফ্লোরে লুটোপুটি খেয়েছে গোটা সময়। প্রেয়সীর চাপা আর্তনাদ শান্ত করতে পারেনি উথাল পাথাল ঝড়কে। বাইরের ঝড় নাই থাকতে পারে, আবহাওয়া অধিদপ্তরে দু একবার ভুল করে ফেলতেই পারে, তবে এই বদ্ধ ঘরের ভিতরে আবহাওয়া অধিদপ্তরের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের বাণী অক্ষরে অক্ষরে ফলেছে। আকাশের সাড়া না পেয়ে ফুঁপিয়ে উঠল প্রিয়া। কাঁপা কণ্ঠে কোনোমতে বলল, ঘুমাবো। আকাশের মুখে এবার সত্যি মলিন হয়ে উঠল। প্রিয়া কাঁদছিল গোটাটা সময়। শুরুতে আদরের তীব্রতা মেয়েটাকে আঘাত করতে না পারলেও পরে নিজের মধ্যে ছিল না আকাশ। প্রিয়ার গির্ভাদেশে আলতো হাত দিয়ে এগিয়ে মেয়েটার নিতেজ হওয়া শরীরটা তুলে নিল নিজের কোলে। অন্য হাতে হাঁটুর নিচে
গলিয়ে পাজাকোলা করে নিল। শীতল ললাটে ভেজা চুমু আঁকড়ো শব্দ করে। পিয়া নিজের কেঁপে কেঁপে ওঠা শরীরে স্পষ্ট টের পেল আকাশের উষ্ণতা। আকাশে গলায় পেঁচিয়ে ধরার শক্তিটুকু নেই তার। আকাশ খানিকটা বুকে আগলে রেখে ওকে নিয়ে বিছানা ত্যাগ করতে যাবে তার আগে শোনা গেল পিয়ের বিধ্বস্ত কণ্ঠস্বর। আবার কোথায় নিয়ে যাচ্ছেন? আকাশ পিয়ের পাতলা নগ্ন শরীরটা নিজের সাথে শাওয়ার নিতে। আকাশের ঘামমুক্ত উদাম বুকে নাক ঘষল পিয়া। আধো গলায় বলল, আপনার জ্বর। আকাশ নিজেও টের পাচ্ছে জ্বরের তীব্রতায়, চোখ বুজেছে। দরকার হলে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম নেবে। সেটা না করে টেনে টেনে রাতটা করে ফেললো লম্বা। শরীরের ধকল এখন দাঁড়িয়ে থাকে কষ্টকর। কিন্তু ফ্রেশ তো হতেই হয়। আমি পারবো। আপনার গায়ে প্রচুর জ্বর, নামিয়ে দিন আমাকে। পিয়ের এই ফাঁকা বুলিতে হাসি পেল আকাশে। মেয়েটা কণ্ঠস্বর বুঝে নিতে করছে খুব কষ্টে। সেখানে ওকে দাঁড় করিয়ে দেওয়া মাত্র ফ্লোরে গড়াগড়ি খাবে তা বুঝতে দেরি হয় না আকাশে। বেশ সময় নিয়ে প্রিয়াকে ফ্রেশ করে নিজেও শাওয়ার নিয়ে আসলো একেবারে। অসময়ে গোসলে দ্বিগুণ ঝিমাচ্ছে মাথাটা। ক্লান্ত শরীরে প্রিয়ার দুর্বল শরীরটা নিজের কাছে টেনে এনে মুখ গুজল মেয়েটার নরম সত্তায়। মেয়েটার পরনে আকাশে উদাম শরীর কোনো মতে জড়িয়ে থাকা একটা ট্রাউজার। আপনি ওষুধ নিয়ে আসুন, জ্বর বাড়ছে তো। আকাশ নড়াচড়া করে না। প্রেয়সী কোমরে আঁকড়ে বক্ষজোড় মেলি নেশাক্ত ঘ্রাণ এসে নাকে মুখে বাড়ি খাচ্ছে। বডি ওয়াশের ঘ্রাণ মিশ্রিত হয়ে উন্মাদের মতো ঠেকেছে নিজেকে। আকাশ তো এর আগে কখনো জ্বর এত তীব্রভাবে এসে হানা দেয়নি। একবেলা ওষুধ এনে আজ ব্যতিক্রম। এই মেয়েটার শরীরের নেশায় জ্বর কমছে না, এটা আসল কথা। নিশীথের আধার কেটে খানিক বাদে দিনের আলো ফুটতে শুরু করবে। ফজরের আজান। পিয়া এর মধ্যে ঘুমিয়ে পড়ছে। নিঃশ্বাসের ভারী হতে বুকের ভাঁজ থেকে মুখ তুলে কনুইয়ে ভর করে গালে হাত রেখে আধশো হলো আকাশ। সামনে বেঘরে ঘুমাচ্ছে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল বুঝি? আকাশ মৃদু হাসে, হাত বাড়িয়ে আঙুলের আঁকিবুকি করে প্রিয়ার নরম কোমল মুখখানা। মখমলের মতো তুলতুলে, সদ্য 18 পেরিয়ে 19-এর কাছাকাছি। এই মেয়েটাকে দেখে মাস 7 আগে থমকে গেছিল আকাশের হৃৎপিণ্ড, ভুলে গিয়েছিল পলক ফেলতে। মেয়েটা নীল শাড়ি পরা ছিল সেদিন। ঝিরিঝিরি বৃষ্টি এসেছিল পাহাড়ের বুকে। আকাশ গিবড়া বাড়িয়ে আলতো চুমু আঁকল প্রিয়া। একবার, দুবার, তৃতীয়বার পুনরায় খেই হারল। ঘুমের ঘরে মেয়েটা টের পেল আকাশের আগ্রাসী আদর। শ্বাস নিতে না পেরে নড়েচড়ে উঠল। বিছানায় এলিয়ে থাকা হাতে সরাতে চাইল আকাশকে। কাঁচা ঘুম এত গভীর স্পর্শে ভেঙে যেতে সময় লাগলো না। আকাশের দৃষ্টিতে যখন দৃষ্টি মিলিত হলো তখন হুঁশ হলো আকাশের। অস্থির ভঙ্গিতে ছেড়ে দিল নিজের ঠোঁট কামড়ে প্রিয়ার মুখে আঁচলা নিয়ে শান্ত করল, সরি পাখি, এক্সট্রিমলি সরি। আর বিরক্ত করবো না, ঘুমাও। সত্যি বিরক্ত করবো না। প্রিয়া ঠোঁট টিপসে হাসল। ফ্যাকাশে হয়ে থাকা মলিন মুখে সে হাসি দৃশ্যমান হলো না। আকাশের চোখ জোড়া তখন অস্বাভাবিক রঙিন। প্রিয়া ইশারায় বালিশে মাথা রাখতে বলল। আকাশ রাখল। প্রিয়া দিকে ঘুরে শুলো মাথার নিচে এক হাত রেখে। প্রিয়া নিজের ব্যথায় জর্জরিত শরীরটা এগিয়ে নিয়ে ঘেঁষে গেল আকাশের বলিষ্ঠ দেহের সাথে। নিজের হাতটা এগিয়ে আকাশের পেট আঁকড়ে ধরল। জ্বর জাঁকিয়ে আসছে, বুঝতে পারছেন না? নাকি জ্বরের ঘরে এলোমেলো হয়ে গেছেন? ঘুমান এখন। প্রিয়া আকাশ প্রিয়ার আধা ভেজা চুলে হাত গলিয়ে মাথাটা টেনে এনে চেপে ধরল নিজের বুকের সাথে। শান্ত অথচ ভীষণ কামুক গলায় বলল, আই ওয়ান্ট মোর পাখি। ঝনঝন করে উঠল প্রিয়ার কান। সাদা হয়ে যাওয়া রক্তশূন্য মুখটাতে রাজ্যের রং এসে ধরা দিল। লজ্জায় রাঙা হয়ে গেল মুখটা। মানসপটে ভেসে আসলো গোটা রাতের আকাশের করা পাগলামি। চিনচিন ব্যথায় জর্জরিত শরীর জানান দিচ্ছে আকাশ তাকে গভীর টেনেছিল। প্রিয়া আকাশের বুকে মুখ লুকিয়ে বলল, মিনমিন করে বলল, আমার শরীর খারাপ লাগছে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে আকাশ। বউকে কাছে পেয়ে পাগল হয়ে গেছে। কি বলছে, কি ভাবছে, কি চাইছে খেয়াল করতে পারছে না। আকাশ আর কোনো শব্দ করে না। প্রিয়াকে কাছে টেনে নেয়, শক্ত করে চেপে রাখে বুকের মাঝে। সৌমির যখন হাসপাতালে 203 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করছে। সারা রাত না ঘুমাতে পারার দরুন চোখের নিচে কালো দাগ পড়ে আছে। রক্তিম হয়ে আসছে আঁখিজোড়া, মাথায় অসহ্য ব্যথা। কেবিনের সামনে একজন হাবিলদার বসা। হিসেব মতো রিয়ান এখানে জেলে থাকার কথা। নেহাত গুরুতর অসুস্থ, তাই পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি। পুলিশ মোটা অঙ্কের ঘুষ নিয়ে সৌমি যখন
কেবিনে ঢুকলো তখন রিয়ান বেঘরে ঘুমাচ্ছে। বিদ্রুপের হাসি আসলো সমীর। শব্দহীন চেয়ারটা টেনে এনে বসলো পাশে। কাল সারা রাত ছটফট করছে। হুট করে দুদিনের মধ্যে কারো প্রতি ভালোবাসা জন্মাতে পারে কিনা জানা নেই সমীর। তবে তার গর্ভে সন্তানের বাবা হিসেবে যতটুকু চাওয়া যায় একটা মানুষকে, আজকাল রিয়ানের সে ততটুকু চাওয়া শুরু করছে। নিজের এই পরিবর্তন নিজেই হতভম্ব হয় সে। যতবার ভাবতে বসে ততবার খেয়াল হয় কতটা ভালোবাসার কাঙ্গাল সে। দুদিন হলো আমাদের বিয়ে হয়েছে রিয়ান, ভাবতে পারছো আমি তোমাকে বিয়ে করছি, তোমার সন্তান নিজের গর্ভে নিয়ে ঘুরছি। ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো দেখতে পাচ্ছ। এই সন্তানকে আমি একটু আঘাতে কথা ভাবতে পারছি না। দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তো দূর, এটা কি খোদার মর্জি? রিয়ান এবার সারা শব্দ পাওয়া গেল না। সমী খেয়াল করলো সে নিজে কাঁদছে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তার কেন মনে হচ্ছে কেউ নেই। এই সন্তান কি তার মতো করেই বড় হবে কোনো এক অসুস্থ পরিবেশে? না চাইতে কান্নার শব্দ বাদ ভাঙল না। হু হু করে শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। রিয়ানের সেন ছিল, সুতরাং ঘুম ভেঙে কারো কান্নার আওয়াজ চোখ মিটমিট করলো। তার হাতের উপর মাথা ঠেকিয়ে কাঁদছে কেউ। ওষুধের সাথে ঘুমের সব মিলিয়ে একটাই নাম মাথায় আসলো তার। অস্ফুট স্বরে ডেকে উঠল প্রিয়া। পরিচিত কণ্ঠে অন্য নাম শুনে ভুল ঝট করে মুখ তুলল সমীর। রিয়ান তাকে, তবে তাকে আশা করেনি, করলে প্রিয়ার নামে ডাকতো না। রিয়ান ভুল ভেঙেছে বই কি। সৌমিকে দেখে রাজ্যে বিরক্তি এসে হানা দিল চোখে মুখে। নিজের হাত সরিয়ে নিল তৎক্ষণ। দরজার দিকে তাকিয়ে খুঁজলো কাউকে। তোমাকে এখানে আসার পারমিশন কে দিছে? তোকে প্রিয়াকে দিত? শাট আপ সমী, এখানে কি কাজ তোমার? পিয়ারেই বা কী কাজ? বিরক্তির পরিমাণ বাড়ল বই কমল না। সকাল সকাল হাসপাতালে বেডে ঘুম ভেঙে তার জীবনে আরেক রোগ সামনে বসা দেখতে তার মোটেও ভালো লাগলো না। আর সমীর এই হেয়ালি আর পোষালো না অসুস্থ শরীরে। দাঁতে দাঁত পিষে বলল, ফাঁসিয়ে দিয়েছো ভাই তুমি আমাকে। মলিন হাসল সমীর, শান্ত গলায় বলল, তোমার বউ আর তার উপর অনাগত সন্তানের মা আমি রিয়ান। যা ফাঁসানো তুমি আমাকে ফাঁসিতে। ইস, এই কথাগুলো আরও যন্ত্রণা দেয় রিয়ানকে। অশান্তিতে মস্তিষ্ক ফেটে যেতে। তোমার মতো মেয়ে কারো বউ হওয়ার যোগ্য, মা হওয়ার যোগ্য? তুমি তো বাবা বা স্বামী কোনোটার যোগ্য নয়। তবুও আমি মেনে নিয়েছি। বাঁকা হাসল রিয়ান। বাঁকা বলে বলল, তুমি মেনে নেওয়ার কে? আমি মানি না সেসব। ওই না ওই বিয়ে, না তো ওই সন্তান। এটা তোমার সন্তান রিয়ান। অশ্লীল হাসল রিয়ান। চোখ বুজে এলো তার হিংস্রতায়। প্রমাণ কি? স্তব্ধ হয়ে তাকিয়ে রয় সমী। তবে নিজেকে সামনে তৎক্ষণাৎ ফোন থেকে ডিএনএ রিপোর্টখানা রিয়ানের মুখের সামনে ধরে। তা দেখে ভাবান্তর হলো না রিয়ানের, বরং দ্বিগুণ বিদ্রুপ শুরু হলো। তোমার বাপের যত টাকা ডিএনএ রিপোর্ট এমন আর কি। দীর্ঘশ্বাস ফেলল সমী। এ সবই তার পাপের ফল। পাপ সম্পর্ক, সেই পাপের ফসল নিয়ে এত যুদ্ধ। সমী শান্ত, ভীষণ শান্ত আজকে। কার জন্য এত নাটক করছে প্রিয়া? জানতেই না আমি মা হচ্ছি, তারপরও গিয়েছিলে ওকে বিয়ে করতে। ভালোবাসি আমি ওকে। রিয়ানকে পোড়াতে শব্দ করে হাসলো সমী। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের বন্ধ দরজা হাট করে খুলে দিল। কয়েকদিন মতো ট্রিটমেন্ট। বাইরে আলো দেখতে পাওয়া নেই জানলা খুলে। সমী পিছনে না ফিরে বলল, পিয়া আকাশে আদরে ছটফট করছে কাল গোটা রাত, তারপর চাই ওকে। রিয়ান স্তম্ভিত হয়ে গেল। মানে? বাচ্চা নাও তুমি, বিয়ে করেছে কাল প্রিয়া আকাশকে। ওদের বাসর রাত ছিল কাল। দেখে কেউ রাতের ঘুমে এখনো হয়তো ঘুমাতে পারেনি মেয়েটা। তোমার বন্ধু? টেবিলের উপর রাখা কাঁচের গ্লাস ছুঁড়ে দিল রিয়ান দেওয়াল লক্ষ্য করে। শব্দ করে খান খান হয়ে গেল সেটা। দু তিন টুকরো এসে সমীর হাত কেটে ছিঁড়ে গেল। সমীর নির্বাক হয়ে দাঁড়িয়েছে, মুখে কোনো ব্যথার ছাপ নেই। রেগে লাভ কি? বিশ্বাস হয় না? প্রমাণ লাগবে? গাধা তুমি রিয়ান। ও একে অপরকে ভালোবাসা জোর খাটিয়ে সব হয়? রিয়ানের তপ্ত চোখের দৃষ্টি ভস্ম করে ফেলতে চাইল সমীকে। সমী বাঁকা হাসি উপহার দিল রিয়ানকে। ঠান্ডা মেজাজে সে আজকে। জেল থেকে আমি না ছাড়লে বাঁচতে পারবে না তুমি। তবে বের হয়ে এলে আমার দায়িত্ব নিতে হবে। এমন শর্ত আমি দেব না। আমি পরনির্ভরশীল নারী নই। তোমার মতো রাজকেলের দুর্গন্ধযুক্ত কথা জাস্ট এই বাচ্চাটার জন্য সহ্য করছি। না হলে সমীর ভালোবাসা এতটা অন্ধ হবে এ ভাবা অন্যায়। কিছুক্ষণ আগে সব অবধি অন্য ধারণা ছিল।
তবে শুনে রাখো, নিজ থেকে যদি না শুধরাও তাহলে আমি জোর করব না। একটা সময় আসবে যখন তুমি হাড়ে হাড়ে টের পাবে, কিন্তু তখন আমার কথা বাদ দাও, এই বাচ্চাকেও আমি ছুতে দেব না তোমাকে। সেদিন টের পাবে রাগে যেতে অন্ধ হয়ে নিজের কি হারিয়েছ। সমী আর দাঁড়ায় না, হাসতে হাসতে বেরিয়ে যায় সেখান থেকে। সমীর কথাগুলো কানে নিল না রিয়ান, তবে মন অবধি হয়তো পৌঁছাতে পারল না। মিষ্টি রোদ এসেছে ছড়িয়েছে গোটা ঘর জুড়ে, কয়েকখানা সূর্যের তীর্যক রশ্মি তীর্যক রেখা ছুঁয়ে দিচ্ছে প্রিয়ার মুখে। নড়ে চড়ে ওঠে প্রিয়া, নিজেকে আবিষ্কার করলো আকাশের বেডরুমে, কালো বেডশিটের উপর ফুলের ছড়াছড়ি, তার উপর একে অপরকে আঁকড়ে ধরে শুয়েছে আকাশ প্রিয়া। আকাশের পেশল বাহুতে মাথা রাখা তার, রোদ পড়ছে আকাশের চোখে মুখে, সে নিজের চোখ মুখ কুঁচকে আছে, তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি। প্রিয়া নিজের হাত তুলে আড়াল করলো রোদ, কাঁপতে থাকা চোখের পাতায় স্থির হলো আকাশে। প্রিয়া মিষ্টি হাসলো, বারংবার সরিয়ে নিচ্ছে হাত, ততবার চোখ মুখ কুঁচকে ফেলছে আকাশ। লোকটাকে বিরক্ত করতে বেশ লাগছে, আরও একটু বিরক্ত করার নিমিত্তে নাক চেপে ধরল প্রিয়া। উহ পাখি! আকাশ চোখ মুখ কুঁচকে ফেলায় ঠোঁট টিপে হাসল প্রিয়া, তবে ছাড়ল না, উল্টে ফিসফিস করে বলল, কী যেন বলেছিলেন? কার যেন দম অনেক, এখন এতটুকু ছটফট করছে। আকাশ ঘুম ঘুম চোখে তাকালো, ঘুম ভেঙে চোখ খুলতে দেখলো পাশে শুয়ে আছে ভালোবাসা তার স্ত্রী, তার প্রেয়সী। এরকম একটা অভাবনীয় সকাল বহুদিনের তার স্বপ্ন। প্রিয়ার মুখ জুড়ে দুষ্টু হাসি। আচমকা প্রিয়া অনুভব করলো একটা ভারী শরীরের নিচে পড়ে আছে সে। তার এলোমেলো চুলগুলো এক হাতে গুছিয়ে সরিয়ে দিল মুখের উপর থেকে। গভীর দৃষ্টি অবলোকন করলো প্রেয়সীর মুখের প্রতিটি ভাঁজ। হাসকির স্বর বলল, আমি যে এত সহজে হাঁপাই না সেটা এখনো সন্দেহ আছে পাখি? কাল রাতে পারফরমেন্স এনাফ ছিল না? আকাশের লাগাম ছাড়া কথাবার্তায় লজ্জাবতী লতার মতো মিলিয়ে গেল প্রিয়া। উষ্ণ ভাব বেরোচ্ছে কান দিয়ে। এলোমেলো দৃষ্টি নামিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরে হাত সরাতে চাইল আকাশকে। আকাশ সরলই না তো, বরং নিজের ভারী শরীরে ভার ছেড়ে দিল প্রিয়ার ছোট্ট শরীরের উপর। ইস সরুন, মরে যাব তো। আপনার শরীরে ভার কথা আন্দাজ দেয়। উফ! আকাশ নাক ঘষল প্রিয়ার কণ্ঠদেশে, শিউরে উঠল মেয়েটার গোটা শরীর। বুকের উপর ঢেকে থাকা কম্পটটা আলতো হাতে সরিয়ে দিল আকাশ। দুধে আলতা শরীরে পার্পেল আকাশের বিছানায় গায়ে এলিয়ে মুখ গুজে রইল প্রিয়ার কণ্ঠদেশে। প্রিয়ার নরম হাতে হাত বুলিয়ে দিচ্ছে আকাশে চুলে। ভালোবাসি পাখি। আকাশের মুখে এই কথাটা কাল রাতে থেকে অগণিত বার শুনেছে প্রিয়া। যতবার শুনেছে ততবার চোখের পানি এসে জমেছে। আকাশের এই দৃষ্টি এড়ায়নি। মেয়েটা যে ভীষণ খুশি এই শব্দটা শুনে, এটা বুঝে। প্রিয়া আধো ঘুমে নাক ঘষল আকাশের উদম বুকে। হুট করে বিবাহিত তারা, বিশ্বাসে এতদিন কাছে আসতে কত হেজিটেট, কত বাধার কথা মনে আসতো, অথচ আজ আজ হুট করে একটা নতুন দিনের সূচনা হলো স্বামীর বুকে, তার ভালোবাসা পুরুষের বুকে। গত একটা রাতে বদলে গেল অনেক কিছু। তার নারী জীবন পূর্ণতা দিল তার বৈধ পুরুষ। কোনো এক অভাবনীয় স্বপ্নের মতো সবটা। প্রিয়া মৃদু হেসে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলে, আমরা সত্যি বিবাহিত? প্রিয়া এহেন প্রশ্নে শব্দ করে হেসে ফেলল আকাশ। প্রিয়ার নাক চেপে ধরে কপালে ভেজা চুমুকলো। এতক্ষণে মেয়েটা বলে কি? আকাশ হাঁচকি স্বরে বলল, রাতে সব আমার নামে উৎসর্গ করে সকালে উঠে বিয়ের কথা মনে পড়ছে না? বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আই থিঙ্ক মনে পড়ে যাবে। আঘাতে আঘাত না পেলে অনুভব হয় না। লোকটার সাথে স্বাভাবিক কোনো কথা বলাই যায় না। কি বলল সে, আর লোকটা কি জবাব দিল? ইস কি বাজে কথা! সহজ কথা সহজ উত্তর দিলে হয়। এত আদর পাওয়ার পর বিবাহিত কি না এই প্রশ্ন করলে কি বুঝবো আমি? ম্যাডাম কি ঘুরিয়ে পেঁচিয়ে আবার আদর চান? বাজে লোক। চুপ করুন। মুখ চুপ করতে পারে, কিন্তু কিন্তু আমি আবার একটু বাজে হব রাতের মতো, আবার একটু সহ্য করে নিও। আমি প্রাণপণে চেষ্টা করবো জেন্টাল থাকার। যদি কারণবশত কথা রাখতে না পারি ক্ষমা করে দিও। প্রিয়া বাকবিহ্বল হয়েছে, তবে প্রতিবাদ থামানোর কোনো সুযোগ দেওয়া হয় না। ডাইনিং টেবিলে আহারের পর্ব মোটামুটি শেষের দিকে। অয়ন বেরিয়েছে অফিসের কাজে। বাকিদের আজকের দিনটা বাড়িতে থাকতে বলে গেছে। দুদিন হলো যা ঝাঁকি হয়েছে। রাতুল তুষি অফিসের সপ্তাহখানেক ছুটি পেয়েছে বিধায় আর কয়েকটা দিন থেকে যাবে এখানে। তুষি সৌমির পাতে খাবার তুলে দিতে দিতে রাতুলের দিকে তাকিয়ে বলল, আমাদের ছোট সাহেব ওঠেনি বুঝি এখনো? ঘড়ি দেখলো রাতুল, খাবারের লোকমা মুখে তুলে চিবোতে চিবোতে বলল, সদ্য বিবাহিত পুরুষ সে, একটু একটু তো ঘুমাবে। কথা শেষ হলো না, তার আগে সিঁড়িতে পায়ে
শব্দ ঘুরে তাকালো সকলে। ধীরে সুস্থে পিয়া নামছে, গায়ে সুতির একটা শাড়ি, নতুন বউ বউ লাগছে। সে মুগ্ধ হলে নিজের বোনকে দেখে। পিয়াকে দেখে রাকিব রেদওয়ান উঁকি দিল উপরের দিকে। আকাশ টিকি অবধি দেখতে পাওয়া গেল না। পিয়াসে অবস্থায় খুকে শব্দ পাওয়া গেল গোটা টেবিল জুড়ে। এরই মধ্যে শিয়ার চোখ রাঙালো, লক্ষ্য করলো সকলে, তবে সেসব পাত্তা দিল না। তবে তো বন্ধুর বউ, মজা করাই যায়। তবে প্রিয়ার দিকে তাকালে ইতস্তত বোধ করে সকালে সত্যি বলতে তাদের সবার বেশ ছোট মেয়েটা। আকাশের বিরক্তি করার জন্য হলো প্রিয়াকে অপদমস্তক করতে পারে না তারা। রিমি পাশে বসলো প্রিয়া। গুড মর্নিং। মুখ চাওয়াচাওয়ি করলো সকলে। কারো উত্তর না পেয়ে মুখ তুলতে তাকাতে রাহুল মাথা নেড়ে লম্বা টানে উত্তর দিল, গুড মর্নিং মিসেস চৌধুরী। আপনার স্বামীর সকাল হয়নি এখনো? সকাল সকাল সবার মুখে স্বামী শব্দটা বেশ লাগলো প্রিয়ার। মৃদু হেসে জবাব দিল, ওনার জ্বর তো, সকালে বেরিয়েছে খানিকটা, তাই ডাকিনি। বাকিরা কিছু বলার আগে কথা বলে উঠল রিমি। কোন হিসাবে এখন গুড মর্নিং? হ্যাঁ, বললাম মর্নিং এখন। ঝট করে বসার ঘরে দেওয়ালের ঘড়িটার দিকে তাকালো, চুপসে গেল মুখখানা। ইম্ব্যারেন্সিং ব্যাপার স্যাপার। ঘড়ির কাঁটা টিকটিক করছে দুপুর 2:30। পিয়ের ঠোঁটে ঠোঁট টিপে মাথা ঝোয়ালো প্লেটের দিকে। ঘুম ভেঙে শাওয়ার নিয়ে ঝটপট পালিয়ে এসেছে আকাশের থেকে। সময় দেখার কথা মাথাতে আসেনি। রিমি আবার কিছু বলবে, তখনই হাজির হলো স্বয়ং আকাশ। রাতুলদের চোখে মুখে জল জল করছে এই যাত্রায়। প্রিয়াকে তো কিছু বলতে পারছিল না, দম বন্ধ লাগছিল যেন। আকাশ আসতে নিজের প্লেটে হাতে জায়গা ছেড়ে দিল রিমি। আকাশ স্বাভাবিকভাবে বসলো প্রিয়ার পাশে। প্রিয়া মুখ তুললে তাকাতে পারছে না, অজানা কারণে লজ্জা লাগছে তার। বিবাহিত পুরুষ, এতবেলা অবধি ঘুমেছিলেন? রাতুলের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না আকাশ। কথা বললে ফাজিলগুলো তা বকাঝকা শুরু করবে। সে খাবার দেয় প্লেটে। ভাই কোথায়? অফিসে। আজ তো আমাদের এক ক্লায়েন্ট নাকি আর্জেন্ট মিট করতে চেয়েছে, তাই না চাইতো মাথা নেড়ে খাওয়ায় মন দিল আকাশ। সমী বসা মুখোমুখি। মেয়েটা এসব হই হুল্লোড়ের মধ্যে নেই, শান্ত হয়ে খাবার খাচ্ছে। আকাশ গম্ভীর কণ্ঠে বলল, রিয়ানকে নিয়ে কিছু ভেবেছ? সমী মুখ তুলল না, ওভাবে জবাব দিল, আমি আজ রাতে ফ্লাইটে ঢাকা ফিরবো আকাশ। রিয়ান ও ইন্টারেস্টেড না। কথা হয়েছে? সমী মুখ তুলো, একে একে সবার দিকে তাকালো। আজ সকালে তার বের হওয়ার কথা, অবগত নয় কেউ, তবে লুকানো না। সকালে দেখা করতে গিয়েছিল ও, আমাকে আর আমার বাচ্চাকে মানতে নারাজ। প্রতিবাদ করলে রাখা কঠিন গলা বলো, তা কি হয়েছে? বিয়ে হয়ে গেছে তোদের, বাপ হবে ও বাচ্চা, তোর বাচ্চার। এখন দায় এড়াতে চাইলে কি হবে? হাসলো সমী, মলিন সে হাসি। ভরা পেটে পানি ঢেলে দিল। আজকাল খাওয়াতে রুচি হয় না, খেতে পারে না কিছু। জোর করে কিছু পাওয়া যায় না। রিয়ান তো জোর করে পেতে চাইল প্রিয়াকে। প্রিয়া কি হতো ওর? আমাদেরও তেমন। আমি চাইলেও ও আমার হবে না। উপস্থিত হব কারোর কাছে কোনো জবাব নেই এর। ভালোবাসার জোর চলে না, একদম চলে না। মন থেকে কেউ না চাইলেও দায়বদ্ধতা ঠুকরে দেওয়া যায় না তার উপর। আকাশ খাবারে মন দিয়ে স্বাভাবিক গলাতে বলল, তোমার বাবা কাল দেশে ফিরছেন, তুমি সম্ভবত ফোন ধরছিলে না। আমাকে খানিক আগে কল করে খোঁজ নিয়েছিল। বিয়ের কথাটা জানোনি? হুম। বাচ্চার বিষয়ে কী ভাবলে? আমার সন্তানও এই পৃথিবীতে আনতে রিয়ানকে আমার কোনো দরকার নেই। ও নিজ থেকে বাচ্চাকে অস্বীকার করছে। আমার এতে কী করার থাকতে পারে? আমার মানুষের পরিচয়ে মানুষ হবে। আর তোমাদের বিয়ে? উঠে পড়লো সমী। টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, খানিক সময় দেব, যদি ফেরে তবে ঠিক আছে, না হলে ডিভোর্স লেটার পাঠিয়ে বাচ্চাকে নিয়ে অ্যাব্রোডে সেটেল হয়ে যাব। সমী আর দাঁড়ানো, ছলছল চোখে যায় নিজের রুমে। দীর্ঘশ্বাস ফেললো উপস্থিতি সকলে। কারো কিছু করার নেই। আকাশে এই নিয়ে জিজ্ঞাসা করার সাহস হয় না। এমনিতে রিয়ানের উপর যা রেগে আছে, বাড়তি কথায় আবার খেপে যায়। খাবার টেবিলে বাকিদের সময় কোনো এক অদৃশ্য বাধা আর হাসি ঠাট্টা উঠল না। কেন যেন সবার মনে হলো সে পরিস্থিতি এখন নেই। রিমি, তোমার বাবার নাম্বারটা আমার একটু লাগতো। আকাশের আচমকা কথায় মুখ তুলল রিমি। সেও সামনাসামনি প্রায়। রাতুল আর প্রিয়ার দিকে এক নজর তাকিয়ে বলল, ভাইয়া? কেন? তাই না? না মানে? রাতুলকে ভালোবাসো? টেবিলে বসা সকলে এ যাত্রায় নড়েচড়ে উঠল। টুংটাং চামচের শব্দ হলো। রাকা, তুষি, রাকিব, রেদওয়ান, শিয়া সকলে হতবুদ্ধি হয়ে তাকালো ওদের দিকে। বাসুকি, রাতুল ভালোবাসে তোমাকে। রিমি কিয়ৎক্ষণ ইতস্তত করে মিনমিন করে বলল, আমাকে বলেছিল নিলে। শালা প্রেম করিস আমরা জানি না? লাফিয়ে উঠল রাকিব। আকাশের হাতে ইশারা স্থির হয়ে বসতে বলল ওদের। কাজের কথায় সবসময় লাফালাফি এগুলো।
রিমি এদিকে তাকে ঠান্ডা সুরে বলল, রিমি রিমির দিকে তাকিয়ে ঠান্ডা সুরে বলল, তোমার কি চাই? নত মস্তিষ্ক আরও নত হয় রিমির। প্লেট ভর্তি খাবার এলোমেলো নড়াচড়া করে বিড়বিড় করে বলে, আমিও চাই। মৃদু হাসি রেখা ফুটলো আকাশের মুখে। এখন আকাশ আর রাতুল ছাড়া উপস্থিত সবাই হাঁ করে তাকিয়েছে। রাতুল আর রিমি কবে হলো, কখন হলো জানতেই পারল না কেউ। প্রিয়া একই পরিমাণ হতভম্ব। তার জানা মানে রিমির এনগেজমেন্ট হয়ে গেছিল কদিন আগে, যদিও হুট করে, তবুও। কিন্তু রাতুল ভাই, তোকে নিয়ে এত কখনো কিছু তো বলিসনি। তোমার বাবার কাছে আমি অয়ন ভাই নিজে যাব, ইনফ্যাক্ট আমরা সকলে যাব। তোমার টেনশন করার কোনো কারণ নেই, যা মানানোর আমি আছি। রিমি আলতো মাথা নাড়ল। রাতুল বন্ধুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টি দেয়। খেয়াল হয় বাকি সবার চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। আকাশ প্রিয়া পর্ব 18। পুরো গল্পটা প্লেলিস্টে। আর 2টা পর্ব আছে। তাহলে গল্পটা শেষ।